টিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি রিফাত তাসনোভা। বিনিয়োগকারীরা সবসময় স্বপ্ন দেখেন একটি স্থিতিশীল, স্বচ্ছ এবং কারসাজি মুক্ত পুঁজিবাজার, যেখানে তাদের সঞ্চয় ও বিনিয়োগ নিরাপদ হবে। তবে বাস্তবতা অনেক সময় তাদের সেই স্বপ্ন থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে কারসাজির অভিযোগ, অস্বাভাবিক দরপতন এবং বিনিয়োগকারীদের আস্থাহীনতা গভীরভাবে ভাবিয়ে তুলছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে সাধারণ বিনিয়োগকারীদের কাঙ্ক্ষিত একটি বাজার তৈরি আদৌ সম্ভব হবে কিনা, এসব নিয়ে আজ আমাদের আলোচনা। কারসাজি মুক্ত হবে পুঁজিবাজার? আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং পুঁজিবাজার বিশ্লেষক নিতাই চন্দ্র দেবনাথ, এবং আরও আছেন মিড ওয়েস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আশিকুর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি, প্রথমেই আশিকুর রহমান, আপনার কাছে একটু যেতে চাচ্ছি। বর্তমান সময়ে আমরা পুঁজিবাজারে যে হালচাল দেখতে পাচ্ছি, অস্বাভাবিক দর বৃদ্ধি কিংবা দর পতন, এর পেছনে কোনো কারসাজি আছে কিনা সেই বিষয়টি নিয়ে আমাদের একটু জানাবেন। ধন্যবাদ। কারসাজি এখন যে দরপতনের ব্যাপারটা হলো, সেটা হলো যে আপনার গত বেশ অনেক বছর ধরে যে কারসাজি অ্যাকচুয়ালি পুঁজিবাজারে হয়ে এসেছে, ওটার লং টার্ম ইম্প্যাক্টটা আমরা এখন পাচ্ছি। আপনি পুঁজিবাজারটা হলো একটা প্লেস যেখানে লিকুইডিটি থাকবে, একটা ফ্রি মার্কেট ইকোনমি, যেখানে আপনি শেয়ার কিনবেন, শেয়ার বেচবেন, আপনার এন্ট্রি এক্সিট সব আপনার উপরেই থাকবে। ইটস আ ভেরি লিকুইড মার্কেট। আপনি যখন লং টার্ম যদি ফ্লোর প্রাইস দিয়ে রাখেন, যেটা হয় যে মেন্টালিটি, মার্কেট ডাইনামিক্স ড্রাস্টিকলি চেঞ্জ হয়ে যায়। এখন ফ্লোর প্রাইস রিমুভ করার পর থেকে আপনি দেখবেন যে জানুয়ারি মাস থেকে কিন্তু অ্যাকচুয়ালি পুঁজিবাজার ফল করা শুরু করেছে। অগাস্টে গিয়ে আমাদের পুরো দেশের একটা পলিটিক্যাল সিন চেঞ্জ হয়ে গেছে। এখন যে ইকোনমিক কারেন্ট যে সিচুয়েশন, অ্যাকচুয়ালি মার্কেট ফল করাটা অনেকটুকু স্বাভাবিক। ইনফ্লেশন ইজ রেকর্ড হাই। আমাদের রেকর্ড বলবো না, ইজ অ্যাকচুয়ালি ভেরি হাই, বাট গভর্নমেন্ট সিকিউরিটি, আপনার ইন্টারেস্ট রেট, দোজ আর ক্লোজ টু রেকর্ড হাইস। সো এখানে আপনার মার্কেট ডাইনামিক্স অনুযায়ী যখন ইন্টারেস্ট রেট খুবই হাই থাকে, মার্কেট ফল করবে, এটা স্বাভাবিক। অবশ্যই কিছু না কিছু কারসাজি তো আছেই, বাট আমি মনে করি না যে শুধু কারসাজির জন্যই যে অ্যাকচুয়ালি মার্কেটটা ফল করেছে। এটা হলো মিসম্যানেজমেন্ট। এই জিনিসগুলি যে অনেক বছরের পর বছর হয়ে আসছে, এটারই অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট আমরা পাচ্ছি আজকে এই পুঁজিবাজারে। তাহলে একটি বিষয় যদি বলি, কারসাজি তো আমরা দেখেছি গত 1.5 দশকে যে শুধু কারসাজি হয়েছে তা কিন্তু না। পুঁজিবাজার মানুষের যে আস্থা হারাচ্ছে, বিশেষ করে বিনিয়োগকারীদের, সেটা অনেক দিন ধরেই হচ্ছে। এই বিনিয়োগকারীদের আস্থাহীনতার কারণটা কি এবং এই আস্থা ফিরিয়ে আনার উপায়টা কি? সো আমি সবসময় মনে করি যে 2010-এর পরে যে আমাদের মার্কেটটাকে অ্যাকচুয়ালি খুব সুন্দরভাবে একটা নিউ রিফর্ম করে যে মার্কেটটা করা একটা অপরচুনিটি ছিল, ওই অপরচুনিটিটা আমাদের মিস হয়েছে। ডিমিউচুয়ালাইজেশন করে আমাদেরকে বলানো হয়েছে, বা অ্যাটলিস্ট আমাদের অ্যাজাম্পশন ছিল যে আপনার ওনারশিপ অ্যান্ড অপারেশনটাকে আপনি যদি সেপারেট করেন এক্সচেঞ্জগুলিতে, তাহলে যেটা হবে যে রেগুলেটর আরো স্ট্রং হবে, এবং রেগুলেটর যদি স্বচ্ছ থাকে তাহলে মার্কেট ভালো থাকবে। বাট আনফর্চুনেটলি যেটা হয়েছে, আপনি দেখবেন যে অ্যাকচুয়ালি 2013-র পর থেকে ম্যাক্সিমাম কোম্পানি যেগুলি লিস্টেড হয়েছে তারা খুব খারাপ কোম্পানি ছিল। সো একজন বিনিয়োগকারী যখন আপনার মার্কেটে আসে, সে তো আন্ডারলাইনিং সিকিউরিটিজটা কেনার জন্যই আসে। আপনি যদি বাজারের মধ্যে যদি বাজে বাজে কোম্পানি যদি রেখে দেন, তাহলে যেটা হবে কি, এই বাজার কন্টিনিউয়াসলি খারাপ হতে থাকবে। বিনিয়োগকারীরা তারা কোনো সেফ রিটার্ন পায় না। তারা অ্যাকচুয়ালি যে রাতে তার বিনিয়োগটা যে খুব সেফ থাকবে, এটার একটা আশ্বস্ত পায় না। ওইভাবে তাদের ঘুমও কিন্তু ঠিক মতন হয় না। সো এই যে মিসম্যানেজমেন্ট, এই যে কন্টিনিউয়াস কাঙ্ক্ষীরা যে আমার বিনিয়োগটা কি ঠিক আছে নাকি না, এইসব চিন্তা যখন করে বিনিয়োগকারী, তখন কিন্তু মার্কেটে ওনারা লং টার্ম বিনিয়োগ করতে পারে না। আমাদের বিনিয়োগকারীরা অ্যাকচুয়ালি কিন্তু মার্কেটে আসতে চায়। আমরা তো ব্রোকারেজ রান করি, আমরা জানি বিনিয়োগকারীরা খুবই আসতে চায় এই মার্কেটে, বা সবসময় বলে যে স্যার আমরা কেমনে এখানে আস্থা রাখবো, আপনার বাজে বাজে আইপিও, বাজে বাজে সিকিউরিটিজ যখন আপনার এই মার্কেটে থাকে, আমরা এখানে বিনিয়োগ করে কেমনে সেফ ফিল করবো। তো এইগুলি কন্টিনিউয়াস হতে হতে আপনার পুরো মার্কেটের আপনার ডাইনামিক্সটা চেঞ্জ হয়ে গেছে। আপনি বলছিলেন যে লিস্টেড কোম্পানিগুলোর কথা, অনেক নামি বেনামি কোম্পানি কিন্তু লিস্টেড হয়েছেন বিভিন্ন সময়। আমরা জানি যে পুঁজিবাজারে যদি কোনো কোম্পানি লিস্টেড হতে চায়, তাদের যোগ্যতার মানদণ্ডে তাদের কিছু যোগ্যতা থাকা দরকার। আমরা একটু এই বিষয়ে জনাব নিতাই আপনার কাছে একটু জানতে চাবো যে এই মানদণ্ডটা তাহলে কেন এতদিন অনুসরণ করা হলো না? এই মানদণ্ডের যদি ভিত্তি আমরা ধরি, তাহলে একটি কোম্পানিকে কি কি ধরনের যোগ্যতার ভিত্তিতে কি কি থাকতে হবে একটি কোম্পানিকে পুঁজিবাজারে অংশগ্রহণের জন্য? বিরতি নিচ্ছে। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায়, সঙ্গে থাকুন।
আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতায়। জি, এ পর্যায়ে আমি একটু জনাব নেতারি আপনার কাছে একটু যেতে চাচ্ছি যে আমরা দেখেছি বিভিন্ন সময়ে নতুন সরকার আসার পর গেল 5 মাসে আমরা যদি বলি অনেক খাতে, অর্থনীতির অনেক খাতে সংস্কারের জন্য সরকার কাজ করে গেছে। পুঁজিবাজারটা যে সংস্কারের কথা বলা হচ্ছে বা কি ধরনের সংস্কার আনা প্রয়োজন বলে আপনি মনে করছেন এবং কারসাজি রোধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত? থ্যাংক ইউ। দেখুন, আমি আমার পিএইচডিটা করেছি পুঁজিবাজারের এই রিফর্মসের উপরে। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট অবজার্ভ সিগনিফিক্যান্ট রেগুলেটরি রিফর্মস। এত রিফর্মসের প্রয়োজন হয় না। একটা মার্কেটকে এটা ওভার রেগুলেটেড মার্কেট হয়ে গেছে। বরং আমি মনে করি যারা রেগুলেশন নিয়ে আসে তাদের ভাবমূর্তি কি। আমি একবার রেগুলেটরদের কথাই বলছি, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলেন বা ঢাকা স্টক এক্সচেঞ্জ, তাদের ব্যাপারে রিফর্ম আনা উচিত। আমি কাছ থেকে দেখেই বলেছি, ঠিক আছে? সো আমি ওই রিফর্মস, আপনারা এগুলো হচ্ছে পপুলার ওয়ার্ড, তো এগুলো আপনারা ইউজ করেন, বাট আমি এগুলোর প্রতি ফেড আপ। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটে রিফর্মসের দরকার নেই। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের দরকার হচ্ছে আপনার এখন ফান্ড ক্রাইসিস আছে, কিছু ফান্ড ক্রাইসিস আছে, আর লিস্টেড কোম্পানিগুলোর ম্যানিপুলেশন হয়, সেগুলোকে আপনার কিভাবে এই ম্যানিপুলেশন কমানো যায় সেখানে কাজ করা উচিত। আর এখানে ইন্টারমিডিয়েট হিসেবে যারা আছে তাদের ভূমিকা তো আমি সন্তুষ্ট না। এখানে যারা ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করে, লাইক আপনি যদি ব্রোকার বলেন, মার্চেন্ট ব্যাংকার বলেন, ইস্যু ম্যানেজার বলেন, আপনি একটা কথা বলছিলেন না একটু আগে যে এই খারাপ কোম্পানিগুলো মার্কেটে কিভাবে লিস্টেড হয়। দেখুন, আমরা রেগুলেটরকে আমরা দোষ দিতে পারি, কিন্তু আপনি একটু চিন্তা করেন, একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি অডিটর সার্টিফাই করে দেয় যে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাতে কোনো ত্রুটি নাই, তাহলে রেগুলেটর ওই কোম্পানিকে লিস্টেড করবে না কেন? আপনি আমাকে বলেন। অডিটর ইজ গিভিং দ্য সার্টিফিকেশন দ্যাট দিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শোজ ট্রু অ্যান্ড ফেয়ার পিকচার। তাহলে অডিটর কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে সঠিক বলছে। একইভাবে যারা ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করে তাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে যে আমি কাকে আনবো। আমি কি কয়েক টাকা ফি পাওয়ার জন্য আমি একটা গার্বেজকে মার্কেটে লিস্টেড করতে পারি? এটা তো আমারও মার্কেট। সো একজন ইস্যু ম্যানেজার খুব ভালোভাবেই জানে যে কোন কোম্পানিটা ভালো। আমি তো এমনও শুনি যে ইস্যু ম্যানেজাররা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে নিজেদের মতো করে, তারপর অডিটরের কাছে নিয়ে যায়, ওখান থেকে সাইন করা, এই হয়। একটা এক্সাম্পল আমি আপনাকে দেই। আমরা তো নতুন কোম্পানি বলছি, পুরাতন কোম্পানি বলি। একটা আইটি কোম্পানি গত বছর তার রাইট শেয়ার পারমিশন পেয়েছে 20 টাকা প্রিমিয়ামে। আমি যদি ওই চেয়ারে থাকতাম, এটা 2 টাকা প্রিমিয়ামও পারমিশন দিতাম না, কারণ এই কোম্পানিটা 40 টাকা করে মার্কেটে আসছে। আপনি গিয়ে দেখেন গত 8 বছরে শেয়ার হোল্ডারদেরকে মাত্র 8 টাকা দিয়েছে। আপনি আমার কাছে নিলেন 40 টাকা, 8 বছরে দিলেন আপনি আমাকে 8 টাকা, আপনার শেয়ারের প্রাইস চলে 30 টাকা, আমি আপনাকে কিভাবে 30 টাকায় পারমিশন দিই? এটা তো রেগুলেটর করেছে। হাউ কাম ইট ইজ পসিবল? কোনো লজিকে আসে? সো বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট, ফ্রেন্ডলি স্পিকিং, এটার সব জায়গায় প্রবলেম, একবারে টপ টু বটম প্রবলেম। আমরা কোনো কিছু হইলে বিনিয়োগকারী বলি তুমি ভালো শেয়ারে ইনভেস্ট করো, এই করো সেই করো। আরে বাবা, ভালো শেয়ারে যারা ইনভেস্ট করছে তারাও তো লুজার। এখানে প্রত্যেকটা জায়গায় প্রবলেম। এখন রুলস রেগুলেশনের কোনো প্রবলেম নাই, কিন্তু প্রবলেম হচ্ছে যারা এটাকে স্ট্রিমলাইন করবে তাদের প্রবলেম। তারা অনেক সময় ইচ্ছা করে না, বা তারা অনেক সময় বুঝেই না যে কি করতে হবে। আপনি যদি দেখেন গত 3টা কমিশনে কতজন নলেজেবল ইন্ডিভিজুয়াল ওয়াজ বিং অ্যাপয়েন্টেড, ইনক্লুডিং দিস কমিশন, যাদের পূর্ব ক্যাপিটাল মার্কেটের নলেজ আছে। বাবা শুনেন, মানি মার্কেট ইজ ভেরি ইজি থিংস বিকজ ইট ইজ এ স্ট্যাটিক মার্কেট, বাট ক্যাপিটাল মার্কেট ইজ এ ডাইনামিক। এভরি ডে এভরি সেকেন্ড এটা ডাইনামিজম আছে, চেঞ্জ হয়। আপনি ক্যাপিটাল মার্কেটে যাকে খুশি তাকে বসিয়ে দিতে পারেন না। হি অর শি শুড, তারা হয়তোবা অনেস্টি দিক দিয়ে 100% ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু তারা তো এই জিনিসটা বুঝতে হবে রে ভাই। আপনি একটু মার্কেটে যান, গিয়ে একটা সার্ভে করেন। আমাদের তো কাজে এগুলো আমরা করি। এই কমিশনদের সম্পর্কে যারা রেগুলেটর, তাদের সম্পর্কে ইনভেস্টরদের ধারণা কেমন? এখন একজন ইনভেস্টর যদি পজিটিভ ধারণা না থাকে, সে কি মার্কেটে ইনভেস্ট করতে আসবে? আপনি গিয়ে দেখেন তাদের সম্পর্কে ধারণা কি। অফ দ্য রেকর্ডে বলবে, আপনার ক্যামেরার সামনে বলবেন, এগুলো আমাদেরকে বলে। আবার আমরা তো দেখি, 25 বছর ধরে মার্কেটে আছি, মার্কেটে কি হচ্ছে এগুলো দেখছি আমরা। প্রত্যেকটা জায়গায় আপনার করাপশন হয়ে আছে, সেটা আপনি মিউচুয়াল ফান্ড বলেন,
জনাব নিতাই চন্দ্র, আমরা শুনছিলাম আপনার কথা, কিন্তু জনাব আশিকুর রহমান আপনার কাছে একটু যেতে চাই। আপনি তো শুনছিলেন, তিনি বলছিলেন বিভিন্ন জায়গায় আসলে অনিয়মের কথা। আপনি কি তার সাথে একমত কিনা? আপনি কি বলবেন এই বিষয়ে? অবশ্যই একমত তো হতে হবে, বিকজ অনিয়ম তো অ্যাকচুয়ালি আমাদের পুঁজিবাজারে আমি মনে করি না শুধু যে 15 বছর, আমি মনে করি যে অ্যাকচুয়ালি মানে গত 25 বছরে যদি আপনি দেখেন, আহ, প্রতিবার আমাদের মার্কেটে একটা বাবল ক্রিয়েট হয়, তারপরে এটা বার্স্ট হয়। দো ইন জেনারেল আপনি যদি ওয়ার্ল্ডের সব মার্কেটও দেখেন, বাবল অ্যান্ড বার্স্ট ক্রিয়েট হওয়া ইটস পার্ট অফ দ্য সাইকেল। যেটা হয় যে আপনার যখন একটা বাবল বার্স্ট হওয়ার পরে যে আপনার যে রিপেয়ারটা হয়, তখন কিন্তু সরকার বলেন, রেগুলেটর বলেন, ইন্টারমিডিয়ারি স্টেক হোল্ডার সবাই মিলে কিন্তু ডিসাইড করে যে ঠিক আছে, ওকে হোয়াট ক্যান উই ডু টু অ্যাভয়েড দিস নেক্সট টাইম। আনফর্চুনেটলি আমরা 96ও যদি বলেন, ইভেন 2010ও যদি বলেন, অ্যান্ড ইনফ্যাক্ট 2021ও যদি বলেন, আমাদের যে ক্রিটিক্যাল যে ডিসিশনগুলি ছিল, দিস ওয়ার নেভার ট্রুলি রাইট। আমি আবারও বলবো যে আপনার ডিমিউচুয়ালাইজেশনের পরে যখন রেগুলেটরের হাতে ইউনিল্যাটারাল পাওয়ার যখন চলে এসেছে, তখন এক্সচেঞ্জ অ্যাজ এ প্রাইমারি রেগুলেটর তারা কিন্তু তাদের অনেক পাওয়ার লুজ করেছে। এটা ওরা ফুললি এক্সারসাইজও করেনি, অনেকটুকু রেগুলেটরের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। সো এখানে আপনার ব্যালেন্স অফ পাওয়ারটা কিন্তু শিফট হয়ে যায়। সো আই বিলিভ যে অ্যাকচুয়ালি উনি হয়তো বা রিফর্ম নিয়ে হি মাইট বি ফ্রাস্ট্রেটেড। আমার পয়েন্ট অফ ভিউ হলো যে আমাদের কয়েকটা জিনিসকে আমাদের একটু ক্রিটিক্যালি রিফর্ম করতে হবে। সেটা হলো যে বিসেক থেকে যে আমাদের ফুল ইউনিল্যাটারাল যে ভিউ আছে, যে পাওয়ারটা আছে, এটাকে আমাদেরকে ডাইভার্স্ট করতে হবে। এক্সচেঞ্জদেরকে আরো এম্পাওয়ার করতে হবে, অ্যান্ড হ্যাভ টু হোল্ড দ্যাম অ্যাকাউন্টেবল। এখানে আমাদেরকে স্টেক হোল্ডারদেরকেও অ্যাকাউন্টেবল করতে হবে, কারণ এটা কিন্তু শুধু একটা অর্গানাইজেশন বা একটা রেগুলেটরকে দিয়ে এই ডিপ যে সিটেড প্রবলেমস এগুলি আপনি সলভ করতে পারবেন না। আমরা বিনিয়োগকারীকে নিয়ে আসি, সো উই নো হাউ ডিফিকাল্ট ইট ইজ যে ইভেন একটা খারাপ মার্কেটের মধ্যে বিনিয়োগকারীকে মানে আনা, বিকজ দ্যাট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, বিকজ দ্যাট ইজ দ্য বিজনেস উই আর ইন। বাট দেন এগেন আমি তো ওনাদেরকে সাস্টেইনেবল কোনো রিটার্ন দিতেই পারছি না। সেক্ষেত্রে জনাব নিতাই চন্দ্র, আপনার কাছে একটু আবারও যেতে চাচ্ছি, কারসাজি মুক্ত পুঁজিবাজার গড়তে তাহলে কি ধরনের বা ভবিষ্যতে কি ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন এই কারসাজি বন্ধে? না, আমি তো আপনাকে বললাম যে রেগুলেটর তার নিজের পজিশন আগে এলিভেটেড করতে হবে। আপনি কারসাজি তো বন্ধ হবে। কারসাজি পৃথিবীর সব মার্কেটই হয়, কম আর বেশি হয়। কারসাজি হয় না এমন কোনো মার্কেট আপনি পাবেন না। এটা নিয়ে এত ডাকডুল পিটানোর কিছু নাই। আমরা একটা বলি না যে মারবো আওয়াজ হবে না, কারসাজি হবে, ওইটার পানিশমেন্ট হবে। আপনি মুন্না ভাই এমবিবিএস সিনেমাটা দেখেছেন? ওই মুন্না ভাই এমবিবিএস সিনেমার যে সার্কিটের যে অ্যাক্টর ছিল, সে আজ থেকে 14 বছর আগে একটা ইয়াতে দুর্নীতি করেছিল স্টক মার্কেটে। সেটার পানিশমেন্ট গত বছর হয়েছে। পানিশমেন্ট হবে, এটা নোবডি উইল বি আনপেইড। পানিশমেন্ট হবে, কিন্তু কষ্টের ব্যাপারটা কি জানেন? 6 লাখ কোটি টাকার ইকোনমি আজকে 50 লাখ কোটি টাকা হয়ে গেল জিডিপির সাইজ। আমার ক্যাপিটাল মার্কেটে কোনো কিছু হলো না, এবং আমার ক্যাপিটাল মার্কেটে যারা ইনভেস্ট করলো তারা শুধু লসই করলো মুষ্টিমেয় কয়েকজন মানুষ ছাড়া। আমরা কিন্তু এটাই জানতে চাচ্ছিলাম, কেন হলো না, এর জন্য ভবিষ্যতে কি করা উচিত? ওই যে আপনাকে বললাম যে আপনি যদি এখন এই সমস্ত মানে কম সময়ের মধ্যে সবকিছু বলা কিন্তু ডিফিকাল্ট, ফ্র্যাঙ্কলি স্পিকিং, কারণ প্রবলেমগুলো সব জায়গায়। আমি বলবো আপনাদেরকে, আপনারা যদি সেক্টর ওয়াইজ প্রোগ্রামগুলো করেন, প্রত্যেকটা জায়গায়, সেটা ইন্টারমিডিয়ারি বলেন, সেটা প্রোডাক্ট বলেন, সেটা রেগুলেটর বলেন, সেটা মার্কেট মেকানিজম বলেন, প্রত্যেকটা জায়গায় প্রবলেম আছে। আপনার প্রবলেম যে নাই তা কিন্তু না, কিন্তু সেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করবে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এবং তারা সেই অনুযায়ী ব্যবস্থা নিবে। কিন্তু এখন যে জিনিসটা দরকার, তাদের উচিত হচ্ছে কি মার্কেটকে সাপোর্ট দেওয়া। আমি যতটুকু জানি যে তারা এমনও কিছু করেছে, কিছু বিও অ্যাকাউন্ট ক্লোজ করে রেখেছে। ঠিক আছে, বিও অ্যাকাউন্ট ক্লোজ করতে পারে, কিন্তু এটা তো কতদিনের জন্য আপনি ক্লোজ করবেন? একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত ক্লোজ করেন, সেটা ইনভেস্টিগেট করেন, পানিশমেন্ট দেন, সেগুলো রিওপেন করেন। আমি এমন শুনেছি। এবং তাদের সম্পর্কে আরো যেটা হয়েছে আমাদের মার্কেটে, আপনি যদি দেখেন এই গত 2 দিন মার্কেট ভালো গেল, কিন্তু আমাদের এই ইনভেস্টররা কি করলেন? সমস্ত পচা শেয়ারগুলোকে ইনভেস্ট করেছে, সমস্ত পচা শেয়ারগুলো বেড়েছে। সো আমরা রেগুলেটর বলেন, ইনভেস্টর বলেন, ইন্টারমিডিয়েট বলেন, সবারই তো প্রবলেম আছে। আপনি বলবেন যে আমি খুবই পেসিমিস্টিক কথা বলছি এই কারণে এখানে অপটিমিস্টিক হওয়ার মতো কোনো কিছু বলার মতো কিছু নাই, ফ্র্যাঙ্কলি স্পিকিং। জি জনাব নিতাই এবং আশিকুর রহমান, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতা আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন।